যে কোনো শত্রুপক্ষকে ঠিকঠাকভাবে যদি চিনতে হয় তাহলে কিন্তু একটা খুব ভালো বিভীষণের দরকার। ঠিক সেভাবেই সাহায্য করবে আজকে তোমাদের ভিডিওতে। মানে যেটা হচ্ছে তোমাদের 2015 সালের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল সেট, তোমরা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সেটটা আজকে তোমাদেরকে ক্লিয়ার করাবো। মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক বিভীষণের মতন কাজ করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পরীক্ষায় তোমরা তো জিততে যাচ্ছ, একটা লড়াই, তো ওই লড়াইটা সাপোর্ট করবে, সাহায্য করবে একমাত্র এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাকে বুঝতে সাহায্য করবে কি টাইপের প্রশ্নগুলো আসবে, কি টাইপের প্রশ্নগুলো আসবে না। এবং এই প্রশ্ন থেকে, এই যে সেট থেকে তোমরা শিখতে পারবে এই রিলেটেড বা এর থেকে যে ধরনের কনসেপ্টগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো টোটাল বিষয়টা আজকে এই ভিডিওতে জানতে পারবে। মেনলি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব অঙ্কটাকে আর রিজনিং অর্থাৎ জিআই। যে কটা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তোমাদের ডিটেলসে আলোচনা করব। শুধু ডিটেলসেই আলোচনা করব না, তার পাশাপাশি শর্ট ট্রিক্স কী করে শিখতে হয় এবং ওই প্রশ্ন রিলেটেড কি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি যেগুলো ইংলিশের প্রশ্নগুলো আছে, জিকের প্রশ্নগুলো আছে, সেগুলোকে তোমাদের অ্যান্সার বলতে বলতে তোমাদেরকে ফুল সেটটা ক্লিয়ার করব। দেখো একদম প্রথমেতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একদম প্রথমে তোমরা খেয়াল করতে পারছো, 1 সেকেন্ড। দেখো এখানে পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র, যেটা কিনা অফিসিয়াল প্রশ্নপত্র 2015 সালের। এখানে দেওয়া আছে কত, 1 ঘন্টা, কিন্তু 90 নম্বরের পরীক্ষা। কিন্তু এখানে প্রশ্ন আছে কটা, 60টি প্রশ্ন। তা 60টি প্রশ্ন যেহেতু আছে, প্রত্যেকটা প্রশ্ন কত, 1.5 নম্বর করে। তাহলে ওদিকে 60টা প্রশ্নের 60 নম্বর আর 60-এর অর্ধেক 30, তাহলে 90 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল হচ্ছে কি 90 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টায় পরীক্ষা হয়েছে। তো টোটাল বিষয়টা দেখতেই পারলে। এবার তোমাদেরকে ডিটেলসে আলোচনা করতে থাকি। প্রথম প্রশ্ন তোমরা চলো দেখবো। একদম ফার্স্ট প্রশ্ন কি আছে, এখানে যে এমনটা দেওয়া আছে তোমরা দেখতেও পারবে এখানে। 1 সেকেন্ড। এখানে হ্যাঁ, আবার একটা জিনিস কি, যে ভুল হলে কিন্তু এখানে নাম্বার কাটা আছে। এই দেখো, ভুল হলে কিন্তু নাম্বার কাটা আছে কত, 25, মানে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা। তো যাই হোক, মোটামুটি একটা বুঝতে পারলে। এবার চলো আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করব। দেখো একদম প্রথম প্রশ্নটা কি রয়েছে, যদি, এই দেখো, যদি 2t, 1 সেকেন্ড ব্যাক করি, যদি 2t প্লাস 3t ইকুয়াল টু 4t প্লাস 6t মাইনাস 10 হয়, তবে t এর মানটা কত, এটা আমাদের বের করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রশ্নটা, আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যার জন্য। দেখো এমনি কি হয়, একটা ভালো করে জিনিস খেয়াল করে দেখো তো। এমনি একটা জিনিস খেয়াল করতে পারছো না, যে আমাদের এখানে কি, এখানে 2t প্লাস, আমরা কি জানি টাইটেল সেম হলে সেগুলো আমরা যোগ করে দিই। তাহলে 2t প্লাস 3t যোগ করলে 5t, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 5t। আমাদের বোর্ডটা ক্লিয়ার করে দিই, তাহলে আর ভালো বুঝতে পারবে। বড় বোর্ড আছে, কোনো অসুবিধা নেই, তোমরা অনেক কিছু ডিটেলস এখানে দেখতে পারবে। চলো আমরা একদম ডান দিক থেকে শুরু করি। তাহলে আমরা কি 1 দাগের প্রশ্নটা আমরা খেয়াল করছি, যে আমরা দেখতে পাচ্ছি কি, যে 2t, তাই না, আর এদিকে 3t, যেটা তোমাদেরকে দেখালাম যে 2t প্লাস 3t দুটো যোগ করলে কত, 5t হয়। তাহলে 5t, এটা গেল। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমি ডাইরেক্ট ক্যালকুলেট করাচ্ছি। এখানে 4t প্লাস 6t, তো 10t না, 10t যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে না, প্লাস টিগুলো এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কত, মাইনাস 10t ইকুয়াল টু, ওইদিকে ভালো করে খেয়াল করো, মাইনাস কিন্তু 10 আছে এখানে, তাহলে কত, মাইনাস 10। এবারটা আমরা কি করতে পারছি, দেখতেই বুঝতে পারছো, এটা প্লাস এটা কি মাইনাস, বড় চিহ্ন মাইনাস, তাহলে বড় চিহ্ন মাইনাস তো হবে, কিছু করার নেই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, কিন্তু 10-এর থেকে 5 গেলে কত, 5t থাকছে, ইকুয়াল টু আমাদের কত, মাইনাস কত, 10। তাহলে মাইনাস মাইনাস আউট, 5 থেকে 5 দিয়ে 10কে কাটলে 2 হয়। তাহলে আমরা টি এর ভ্যালু কত পেলাম, টি এর ভ্যালু 2 পেলাম। এটা আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে, 1 দাগেরটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো আমাদের 1 দাগ ক্লিয়ার যখন হয়ে গেল, আমরা এক এক করে দেখতে থাকবো। তাহলে এবার আমরা কি করব, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। চলো নেক্সট প্রশ্ন আমরা যদি যেতে চাই, 1 সেকেন্ড,
দেখো পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রাজেশের শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে 9ম স্থানে এবং নিচের দিক থেকে 38তম স্থানে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? একদম সিম্পলভাবে যদি আমরা দেখি এই জিনিসটাকে তাহলে আমরা বুঝতে পারলাম রাকেশের শ্রেণীতে 1 সেকেন্ড এটা নেব না আমরা। রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপরের দিক থেকে 9মতম। তাহলে আমরা যখন 2 দাগেরটা ক্যালকুলেট করব পরীক্ষার খাতায় যেভাবে করব, ওপরের দিক থেকে রাকেশের স্থান কত? 9মতম, তাই না? 9মতম মানে তাহলে 9তম লিখলাম। কিন্তু কি বলছে নিচের দিক থেকে 38তম স্থানে আছে। তাহলে নিচের দিক থেকে আমরা নিচের দিক থেকে এই জায়গাটাই কিন্তু কততম স্থানে? এই জায়গাটা কত? 38তম স্থানে। বুঝতে পারলে ব্যাপারটা? এইবারটা কি হচ্ছে দেখো তো, স্থানে আছে। এবার রাকেশের শ্রেণীতে কত জনসংখ্যা আছে, তাই না? রাকেশের শ্রেণীতে কত জন, তাহলে এটা আমরা করব কি করে এবার? তাহলে দেখো ভালো করে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা দুবার কমন পড়ে গেল না? তাহলে যে কোনো একটাকে ধরবো। এক হয় নিচের দিকের থেকে ধরবো, 38টাকেই রাখবো, আর এদিক থেকে 8মতম স্থানের পরে তো 9মতম স্থান। তাহলে আমরা এই একই জায়গাকে দুবার ধরবো না, তাহলে কি এই 8তম স্থান আর এই পর্যন্ত ধরেই নিলাম না, 38টা পর্যন্ত, নিচের থেকে এই 38 পর্যন্ত ধরেই নেওয়া হলো, আর এদিকে 8তম স্থান ধরে নিলে তাহলে টোটালটা হয়ে গেল। তাহলে 9টাকে আর দুবার ধরতে হলো না, তাহলে 8 জুড়ে দিলে আমাদের 8 দুগুণে 16 6, আর এদিকে 3 রেখে 4, তার মানে কত? 46 পিস আমাদের এই প্রথম থেকে শেষ পর্যন্ত লোকজন আছে। বা একটা কাজ করতে পারো, যা থাকবে এই দুটো সংখ্যা যা থাকবে, এই যে 9 আর 38কে যোগ করলে কত আসে? 47, তার থেকে কমন সংখ্যা একটা বাদ দিয়ে দেবে, এক বাদ দিলে 46 হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবেও কিন্তু আমরা খুব দ্রুত অ্যান্সারগুলো বানাতে পারবো। এবার চলো পরবর্তী প্রশ্নটা, আমাদের 3 দাগের সঠিক অ্যান্সারটা আমি ইংরাজিটা আর জিকের সঠিক অ্যান্সারগুলো বলে চলে যাচ্ছি। 3 দাগের সঠিক অ্যান্সারটা আমরা বলবো। 3 দাগের সঠিক অ্যান্সারটা হচ্ছে 3 অপশানটা, ঠিক আছে? 3 দাগের হচ্ছে এই সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি, তারপরে আমরা চলে যাব 4 দাগেরটা। নিচের লেখা কোন বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা? এটার আমাদের সঠিক অ্যান্সার কোনটা? এটার আমার সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান এ আমাদের কি সঠিক অ্যান্সার, 4-এর অপশান এ। তাহলে ক্লিয়ার হলো এইবারটা। তারপরে নেক্সট আমরা চলে যাব অপশান, এটা কি বলে দেওয়া আছে যে সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ, এটা আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি তারপরের প্রশ্নটা আমরা দেখব এখান থেকে। যদি কোনো সংখ্যার এত অংশের এত অংশ এত এর সমান হয় তবে সংখ্যাটি কত? দেখো এটা কত দাগেরটা? 5 দাগেরটা। তাহলে আমরা করব কি করে এখানে? 5 দাগেরটা যদি কোনো সংখ্যার যদি মানে সামথিং কিছু ধরে নিই x, যদি কোনো সংখ্যার 4-এর 5 কত? 4/5 5 অংশের, এই অংশেরও আবার 3/4 অংশ, এই অংশেরও আবার 3/4 অংশ হাফের সমান হয়। কার সমান? হাফের সমান, অনলি হাফের সমান হয়, ঠিক আছে? তবে সংখ্যাটি কত মানে এই এক্স এর ভ্যালুটা কত? নর্মাল ওয়েতে আমরা একটা জিনিস করতেই পারি, এটাকে এটা কাটলে কত? 2 হয়, বুঝতে পারছো? 5 দুগুণি কত? 10, 10 একের সাথে গুণ করলে 10 হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। কোনাকুনি ক্রস গুণ, আর 3 4 কত? 12, 12 কি চলে আসছে? নিচে চলে আসে, বুঝতে পারছো? তাহলে কেটে দিলাম, 12 নিচে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 5 হবে, 2 দিয়ে কাটলে কত? 6 হবে, তাই না? তাহলে 5/6 কোথাও অপশান দেখো তো আছে কিনা? 5/6 কোথাও অপশান আছে? এই দেখো 5/6 মানে বি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে এইভাবে কিন্তু আমরা এক্স এর ভ্যালুকে বের করে খুব দ্রুত নিয়ে আসতে পারবোই, ঠিক আছে? তাহলে 5 দাগেরটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এইবার আমরা চলে আসব, আচ্ছা এইবার আমরা চলে আসব কি পরের প্রশ্ন, 6 দাগেরটা। 6 দাগের সঠিক অ্যান্সার কি? 6 দাগের আমাদের সঠিক অ্যান্সার অপশান এ। 6 দাগের সঠিক অপশান কি আমাদের? অপশান এ। 1 সেকেন্ড, কোথায় গেল? আমি এটা বলে দিলাম, হ্যাঁ 6 দাগের সঠিক অ্যান্সার অপশান এ। 7 দাগেরটা কি আছে দেখো, নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন
গ্রিনফিল্ড এয়ারপোর্ট। এটার আমাদের সঠিক অ্যান্সার কি? এটার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সি মানে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর যেটা রয়েছে। আচ্ছা 7 গেল। এবার চলে আসবো 8 দাগেরটা। 8 দাগের একটা অঙ্ক দেখো, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ হবে কত? 1100 টাকা। যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো অঙ্কটার তো কিছু করার থাকে না, আমাদের অঙ্কটাকে ঠিকঠাকভাবে করতেই হবে, কিছু করার নেই এখানে। আমাদের কত 8 দাগের অঙ্ক, তাই না? আমরা দাগ নাম্বার লিখে লিখে করছি। ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের 300 প্রবেশপত্র মানে দেখো 300 প্রবেশপত্র 300 জন টিকিট কেটে আসতে পারবে এরকম একটা, ঠিক আছে? তাহলে 300 জন কি করছে? টিকিট কেটে আসতে পারছে। কিন্তু 300 জন যে আসলো, 300 জন তো কিছু না কিছু টাকা দিল না। এবার কে? প্রত্যেকের তো নির্দিষ্ট টাকা, ধরো 50 টাকা করে টিকিট বা যাই টিকিট হোক না কেন সেটা নির্দিষ্ট। তাহলে আমরা কি করছি? গুণ কত? এক্স। এই যে কত টাকা করে সবাই দিল সেটা আমি জানি না আপাতত। এবার যে এই যে টাকা পেলাম, এই 300 টাকার থেকে যে টাকাটা পেলাম তার থেকে আমার খরচ গেছে কত টাকা? ওই নাটক মঞ্চস্থ, এই যে 1 সেকেন্ড, এই যে তোমাদেরকে দেখাই, একটু উপরে তুলে দিয়ে সবথেকে বেটার হবে। এই যে বলছে না যে ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল কত? 700 টাকা। তাহলে আমি ইনকাম করলাম এইটা, তার থেকে 700 টাকা কি হয়ে গেল? খরচ হয়ে গেল না? তবেই তো আমার লাভ। আমি যা ইনকাম করলাম ওই টিকিট বিক্রি করে 300 জনের, তার থেকে 700 টাকা তো আমার ব্যয় খরচ গেল, তাহলে ওটা বাদ দিয়ে দিলে আমার লাভ বেরোলো। সেটাই বলছে 1100 টাকা লাভ। সেটার ভ্যালু কত? 1100 টাকা। বুঝতে পারলে ব্যাপারটা? এবার কি বলছে যে আমরা আরেকটা আধুনিক পদ্ধতিতে করবো এটা। এই মাইনাসটা আমরা যদি ওদিকে নিয়ে যাই কি হবে? প্লাস হবে না? তাহলে মাইনাসটা ওদিক নিয়ে গেলে প্লাস যদি হয় তাহলে এদিকে 1100 টাকা তো আছেই, এই 700 টাকা আরও জুড়ে গেলে কত হচ্ছে? 1100 আর 700 1800 টাকা। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? 1800 টাকা লিখতে পাচ্ছি, তাই না? এগুলো মুখে মুখে করতে পারবো। আর এদিকে কত? আমাদের 300x। তাহলে 0 0 আউট করব, এক্স এর ভ্যালু কত পেলাম? 6। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 6 টাকা পেলাম। এবার ভালো করে খেয়াল করে তো দেখো তো, এবার লাস্টে কি বলছে? যদি 500 প্রবেশপত্র বিক্রি হয় তাহলে 500 প্রবেশপত্র কি হচ্ছে? বিক্রি হচ্ছে 500 প্রবেশপত্র। কিন্তু এক একজন কত টাকা করে দিল? এক্স এর ভ্যালুটা আমরা যে দেখলাম না, তখন তো জানতে পারছিলাম না, কিন্তু এখন তো জেনে গেলাম যে এক্স এর ভ্যালু কত? আমাদের 6 টাকা করে না, প্রত্যেকে 6 টাকা করে দিয়েছে। তাহলে কি 500x, কেন 500 জন প্রত্যেকের তো x টাকা করে নিয়েছে, তাহলে এবার লাভ কত হবে? তাহলে 500x মানে কি? এই x এর জায়গায় আমরা কি লিখবো? আমরা x এর ভ্যালু তো এবার জেনে গেছি, আগে তো জানতে পারিনি। x এর ভ্যালু কত? 6 টাকা। তাহলে গুণ 6 টাকা, তাহলে 5 6 কত? 30, মানে 3000 টাকা কিন্তু তুলে নিল। 3000 টাকা তুলে নিল যদি, ওই যে যদি কথা বলেছে না, যদি 500 প্রবেশপত্র বিক্রিত হতো তাহলে 3000 টাকা উঠে যেত। কিন্তু 3000 টাকার মধ্যে কি ছিল? 700 টাকা খরচ ছিল না? 700 টাকা কি খরচ ছিল? তাহলে 3000 টাকার থেকে 700 টাকা গেলে কত হয়? 2300 টাকা হয়। তাহলে কত? 2300 টাকা হয়। এই 2300 টাকায় কি হতো? লাভ হতো, যদি 500টা টিকিট বিক্রি করা যেত। বোঝা গেল? তাহলে এখানে আমাদের কত বলছে? 1 সেকেন্ড, এটা ঘুরে গেল। তাহলে 2300 টাকা, এই যে আমরা দেখতে পাচ্ছ 2300 টাকা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব এখান থেকে। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো তোমরা ডায়াগ্রামটা তো দেখতেই পাচ্ছ। ডায়াগ্রামে দেওয়া আছে কি, যে আমাদের নিচের চিত্রটি মাতা, সেবিকা, শিক্ষক নির্দেশ করে, তাহলে কোনটা আমাদের সেটা হবে? মাতা। দেখো মাতা, সেবিকা আর শিক্ষক, কত দাগেরটা? 9 দাগেরটা। দেখো মাতা যিনি মাতা, আমি এখানে বলে দিচ্ছি একবারে, হ্যাঁ, ময়াকার দিয়ে মাতা সেবিকা হতে পারে, কেন? একজন সেবক তো হতেই পারে, মা তো সেবা করেই। আবার শিক্ষক, তাহলে মাতা শিক্ষকও হতে পারে। কি হতে পারে? সেবিকাও হতে পারে, শিক্ষকও হতে পারে। ঠিক আছে,
কিন্তু একটা জিনিস লজিক, তাহলে আমরা কোনটা পাচ্ছি? বি অপশানটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি, বি অপশানটা আমরা সঠিক। এইবার তোমাদেরকে বোঝানোর ব্যাপার আছে যে বি অপশানটা হলো কেন। দেখো, সেবিকা একটা প্রফেশনাল কিন্তু জব, প্রফেশনাল একটা সাইড, সেবিকা একটা আলাদা মানে কি বলবো গ্রুপ, সে তার কাজই হচ্ছে সেবা করা। শিক্ষকের কাজ কি? শিক্ষাদান করা। তো এই যে দুটো প্রফেশনাল লাইফের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তার জন্য কি করেছি যে এই দুটো রাউন্ডকে আমরা আলাদা আলাদা করেছি, যেটা কিনা আমরা ওই ডি অপশানটা কিন্তু একদমই করতে যাইনি, আমরা কি বি অপশানটা করলাম। কিন্তু মা সেবিকাও হতে পারে, শিক্ষকও হতে পারে, কিন্তু এই প্রফেশনাল লাইফের মধ্যে সেটা কিন্তু এক হতে পারে না। যে শিক্ষক, সে তো আর সেবিকা সবাইকে সমাজ কল্যাণের জন্য বেরিয়ে পড়তে পারবে না। না, সেবিকা কি সবসময় কোথাও অসুবিধা, নার্স টাইপের বলতে পারো, ঠিক আছে, সবসময় সেবা করা, মানুষকে সবসময় সেবা করা। আর শিক্ষকের কাজ কি? শিক্ষাদান করা, সেটাও একটা সেবা করা, কিন্তু শিক্ষাদান করা ওটা একটু আলাদা। তার জন্য ওই যে দুটো প্রফেশনাল লাইফকে কী করলাম? আলাদা করে দিলাম। কিন্তু মা যেটা, মা সে সেবিকাও হতে পারে, শিক্ষকও হতে পারে, তাদের মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে প্রফেশনাল জবগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এখান থেকে আমাদের 10-এর দাগের সঠিক অ্যান্সার আমরা বলবো। 10-এর দাগে আমাদের সঠিক অ্যান্সার অপশান 3। 10-এর দাগের আমাদের সঠিক অ্যান্সার কি? অপশান 3 আমাদের 10-এর দাগের সঠিক অ্যান্সার। তারপরে আমরা চলে আসবো 11 দাগ। কলকাতা হিন্দু কলেজ, কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রয়। ঠিক আছে, চলে আসবো আমরা তার পরবর্তী প্রশ্ন 12 দাগেরটা। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? 86। যদি তাদের 1 সেকেন্ড, এটা নিলে অসুবিধা হয়। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বরটা কত? দেখো এখানে কি, দেখো অঙ্ক করেও দেওয়া আছে, কেন? ওই সেটের যিনি পরীক্ষাটা দিয়েছিল সে নিজের মতন করে করেছিল, কিন্তু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 দাগেরটা কি রয়েছে? 12 দাগেরটা আছে কি? 12 দাগেরটা বলছে একটি পরীক্ষায় 9 জন প্রাপ্ত, তাই না, প্রাপ্তের 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর, তাহলে কত? 86 সবার, তাহলে 9 জন গুণ করলে আমরা জানতে পারবো। 6 নং 54 4, হাতে রইল 5, তাই না? আর 8 নং 72 আর 5 কত? 72 আর 5 হচ্ছে 77, তাই না? 8 নং 72 আর 5 হচ্ছে 77। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল সবার মিলেমিশে যতগুলো বয়স সেটা পেলাম। এবার বলছে যদি তাদের 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বরটা কত? 81। তাহলে 81 4 জনেরটা বলে দেওয়া আছে, ওই যে 9 জনের মধ্যে 4 জন প্লাস 5 জন তবেই তো 9 জন হয়, তার মধ্যে 4 জনেরটা বলে দেওয়া হলো, এই 4 জনেরটা বলা হলো। 4 একে 4 আর কত? 32, 4টা 32। এইবার আমরা তো টোটাল তো জানি 774, মানে 774, তার থেকে আলাদা করতে হবে এটাকে, তবেই তো এই 5 জনেরটা আমরা সেপারেট পাবো। তাহলে 7 7 4 3 2 4 0 5, এখান থেকে আমরা 4, 400 কত? 50। এবার 5 জন পড়ে আসে না, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত? 5 নং 45, মানে একদম ডাইরেক্ট ক্যালকুলেট করলো 450 আমাদের কিন্তু চলে আসবে, মানে 90 আমাদের কি হচ্ছে? তাদের গড় হচ্ছে। মানে সি অপশানটা দেখো ওইখানেও দাগানো আছে, 90 আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে করে দিলাম, আর কিছুই না। চলো এর পরবর্তী বলছে আজ সোমবার, 61 দিন পরের বারটি কি হবে? তাহলে কি করে করবো এটাকে? 13 দাগেরটা। আজকে কি? সোমবার, আজকে সোমবার, তো কি করব? 61কে আমরা 7 দিই, কেন? 7 দিন পর পর বার কি আসে? ঘুরে চলে আসে। তাহলে আমরা 7 8 56, 7 8 56, 56, তাহলে পড়ে থাকছে কত? 5 দিন পড়ে থাকছে। তাহলে আজ হচ্ছে সোমবার, এই আজকে সোমবার, তাহলে আজকে যদি সোমবার হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি কি? ওই সপ্তাহের শেষ দিন, তাহলে রবি যদি শেষ দিন হয়, তার আগের দিন সেটা না, রবিবারে সেই যে ঘুরতে কি ওই রবিবারে শেষ, কেন? সোমবার তো শুরু, তারপরে শেষ দিন কত? রবিবার থেকে আবার কি আসবে? সোমবার মঙ্গল, এরকম কন্টিনিউ চলতে থাকবে। তা বলছে সোমবার তো আজকে, সোমবারের সপ্তাহের শেষ দিন কি এটা? আবার যখন সপ্তাহে শুরু করব,
সোমবার দিয়ে তাহলে শুরু করব। এগুলো অনেকে লজিক ঠিক ক্লিয়ার বুঝে না। তাহলে বাড়তি কত দিন আছে? 5 দিন না? তাহলে এই 1 2 3 4 5, তাই না? তাহলে আমরা কাউন্ট করব কি সোমবার থেকে, তার কারণ কি সোমবার থেকে যেহেতু শুরু, সপ্তাহের শেষ কি বার? রবিবার। তাহলে সপ্তাহের শেষটা যেহেতু রবিবার, তাহলে সপ্তাহের শুরু আবার কিসের থেকে করতে হবে? সোমবারের থেকে করতে হবে। তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শুক্রবার কি 5 দিনের দিন, কিন্তু 5 দিনের দিনটা চাইনি, কিন্তু বলছে 61 দিনের পরের বারটি কত, মানে 61-র পরের বারটা। তাহলে আমরা এই পর্যন্ত শুক্রবার তো এসেই গেছিলাম, তারপরে শনিবার, তাহলে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই শনি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। শনি কোনটা? শনি আমাদের কি একদম ওই বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো, এবার আমাদের বোর্ডে অনেকটাই ফুল হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করবো, একটু চেঞ্জ করে নেবো 1 সেকেন্ড। তার আগে আমরা কিছু অ্যান্সার বলেও নিই। 14 দাগের সঠিক অ্যান্সার কি? 14 দাগের সঠিক অ্যান্সার আমাদের অপশান 2। এই যে অপশান 2 আমাদের 14 দাগের সঠিক অ্যান্সার। চলো, এরপরে আমরা দেখব কলকাতা মেট্রো রেল পরিষেবা 1984 সালে, তোমরা জানো 1984 সালে কলকাতা মেট্রো রেল প্রথম চালু হয়। এরপরে আমরা চলে আসব, আমাদের কি আছে এখানে, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্টি, সেটা হাইড্রোজেন আর হিলিয়াম। সবথেকে বেশি হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়ামের পরিমাণটা, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে, 17 দাগেরটা। দেখো 17 দাগেরটা কি বলেছে, যদি xy + 7y = 84 হয় এবং x + 7 = 3 হয়, তবে y এর মানটা বা y এর ভ্যালুটা কত আমাদের বের করতে হবে। দেখো এটা একদম সিম্পল ওয়েতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 17 দাগেরটাকে এটা করে নিই, তারপর ওই 20 দাগের পরে মুছে দিচ্ছি টোটালটা। হ্যাঁ, দেখো 17 দাগেরটা কি রয়েছে, দেখো x × y, তাই না? এই যে x ইন্টু মানে xy মানে তো x × y না, xy প্লাস কত 7y, 7y গেল ইকুয়াল টু কত 84, ইকুয়াল টু কত 84। এটা তো আমাদের দেওয়া আছে। এবার আমাদের একটা কাজ করে নিতে হবে না, যে আমাদের x + 7, দেখো তোমাদেরকে একটা বলেই দিই এখানে, না হলে আর এক সমস্যা। x + 7 = 3, তাহলে এই যে 7টা ওদিক গেলে কি হবে, মাইনাস হবে না? -7 হবে না? তাহলে কেটে দিলাম, কেন প্লাসটা ওদিক গেলে মাইনাস হয়। তাহলে x এর ভ্যালু কি দাঁড়ালো, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে বড় সংখ্যা মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস মানে -4। তাহলে x এর ভ্যালু -4 পেয়ে গেলাম। তাহলে এই যে x, এই x এর জায়গায় আমি আউট করে দিয়ে -4 লিখে দিই গুণাকারে, তাহলে -4 গুণাকারে করে দিলাম। তাহলে দেখো y দুজনের জায়গায় কমন রয়েছে না, তাহলে yটাকে আমি তুলে বের করে দিলাম। তাহলে কে রইলো, -4 প্লাস এদিকে কত 7টাই রইলো, ইকুয়াল টু কত 84। এবার এই নারা দুজন যদি মাইনাস হয়, প্লাসে মাইনাস তো মাইনাস হবেই, তাহলে মাইনাস হলে 7 থেকে 4 গেলে কত থাকে, 3 থাকে। তাহলে কি থাকছে, y ইন্টু কত 3 ইকুয়াল টু কত 84। আমি এখানে করে দিই না, সমস্যা হবে, ফালতু আমাদের স্টেপ জাম যত কমানো যায়, ঠিক আছে, স্টেপ জাম যত বেশি দিতে পারো তত আমাদের ভালো। তাহলে এখানে কি 3 না, তাহলে 3 দিয়ে এটাকে কাটা যায়, কেন এটা মানে তো 3, তার মানে কত হচ্ছে 3 দুগুণী 6, তাহলে পড়ে থাকছে 24, 3 আটা কত 24, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু আমরা যে 3 আটা 24 আর ওয়াইয়ের ভ্যালু পেলাম কত আমরা 28, মানে কত 28, 28 মানে কত, কোথায় গেল বাবা, হ্যাঁ এই যে 28 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, এই 28 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো এখান থেকে। দেখো নিম্নবর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা। তাহলে দেখো কলকাতা তো ঠিক আছে রাজধানী জানি, কিন্তু সবাই কিন্তু এখানে রাজধানী নেই, তাহলে এখান থেকে কি প্ল্যান করা যেতে পারে। হ্যাঁ দেখো কলকাতাও একটা বন্দর, হলদিয়াও একটা বন্দর, পারাদ্বীপও একটা বন্দর, কিন্তু এখানে রাঁচি কিন্তু একটা রাজধানী, কিন্তু রাঁচি কিন্তু রাজধানী প্লাস কিন্তু এটা বন্দর না। তাহলে আমরা কি পেলাম, আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম কি, আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম আমাদের এই যে ডি অপশানটা, কিন্তু আরগুলো কিন্তু ভুল করুন, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ডি, মানে রাঁচি। রাঁচি কোন ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। হ্যাঁ, এরপরে আমরা দেখব 19 দাগেরটা কি, 19 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 3। 19 দাগের সঠিক অ্যান্সার কি, 19 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 3। আচ্ছা গেল 19-এর পরে আমরা চলে যাব 20। 20টা নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না, সেটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। চলো
এরপরে আমরা চলে আসবো 21 দাগেরটা। 21 দাগের সঠিক অ্যান্সার কি? 21 দাগের সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপর ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। কোথায় আছে? হায়দ্রাবাদে, মানে অপশান বি আমাদের অঙ্কে। দেখো এখানে কি বলছে, যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয় তবে সংখ্যা 4টির সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, ডি অপশানটা আমাদের কি হবে? সঠিক অ্যান্সার। তার কারণটা কি দেখো, বলছে না 4টি প্রদত্ত সংখ্যার মধ্যে, তোমাদের কোথায় যে দেখিয়ে দিই, এইখানে দেখিয়ে দিই। এক সেকেন্ড। আচ্ছা, একদম ডান পাশে দেখো, বুঝতে পারবে। 23 দাগেরটা দেখাচ্ছি, তারপর মুছে দিচ্ছি টোটালটা। কি আছে যে আমাদের বলছে 4টি প্রদত্ত সংখ্যার মধ্যে গুণফল করলে ঋণাত্মক সংখ্যা হয়, মানে কি? আর আমাদের অ্যান্সার নিলাম 3টি ঋণাত্মক, মানে কি 1 ধরো -2 গুণ -3 গুণ মাইনাস সামথিং কি ধরি, আমরা ধরি এখানে 7 ধরলাম, হ্যাঁ, গুণ প্লাস, এখানে তো আর প্লাস দিতে হয় না, প্লাস মনে করো এখানে 4। ঠিক আছে, তাহলে এইখানের এই যে মাইনাস, এই মাইনাস গুণ করলে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। কিন্তু এটা যদি প্লাস মাইনাস না রাখতাম তাহলে পুরো জিনিসটাই কি হয়ে যেত? প্লাসে চলে যেত, প্লাসে ট্রান্সফার হয়ে যেত। এইখানে মাইনাস রাখার জন্য 3 দুগুণিত তো 6 হলো, এখানে 6 দাঁড়ালো, কেন? মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। তারপর এটা যদি মাইনাস না থাকতো, তাহলে 6 সাথে কত? 42, মাইনাস কত? 42 না? এবার গুণ প্লাস তো রয়েছে, তাহলে এটার সাথে গুণ করলে সেই আলটিমেটলি মাইনাসেই রান করবে, কেন? প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের সামথিং যাওয়ার হবে 42 গুণ 4 হবে। ঠিক আছে, তার মানে 3টে আমাদের মাইনাস সংখ্যা থাকতে হবে আর একটা প্লাস সংখ্যা থাকতে হবে, তবেই সেটা ঋণাত্মকে মানে মাইনাসে রান করবে আমাদের সংখ্যাটা, মাইনাসে রান করবে না, সেটা কিন্তু মাইনাসে রান করবে না। যদি শুধুমাত্র দুটো মাইনাসে থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে প্লাসে ট্রান্সফার করে দিত। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, টোটালি আলোচনা করে দিলাম। চলো এবার একটু আমরা একটা মুছে নিই, না মুছলে হবে না। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 24 দাগেরটা। প্রশ্নবোধক স্থানে মানে চিহ্ন স্থানের জন্য উপযুক্ত শব্দটি পছন্দ করুন। এমনি কিছুই না, আমাদের সেই রিজনিংটা করতে হবে। দেখো অনেকে রিজনিং প্রথম কি করে এবিসিডি লিখতে হয় সেটাও জানে না। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যাদের একদম নতুন, তোমরা A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এই পর্যন্ত আমরা 26টা টোটাল জানি, এই পর্যন্ত 13, এটা 14, এটা কত? 26। মাঝে মাঝে লিখে রাখলে এটা 5, এটা কত? 10, 11, 12, 13, তারপর এটা কত? 20, কারণ ওই যে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এরকম মিডিলে লিখে রাখলেও হবে, জাস্ট কাউন্ট করার জন্য, আর কিছুই না। সি থেকে এফ গেছে, সি থেকে কত? এফ গেল, সি থেকে 1, 2, 3টে, তাহলে প্লাস কত? 3 গেল। এগুলি খেয়াল করতে হবে। এই যে আমরা যেটা কথা বলছি, আমাদেরকে দেখিয়ে দিই, এই যে সি আছে, সি থেকে এফ, এটার সাথে এটা রিলেশন, এইটার প্রথমটার সাথে এটার প্রথমটার রিলেশন তৈরি করতে হবে। তাহলে সি থেকে এফ পর্যন্ত কত? সি থেকে 1, 2, 3, তাহলে 1, 2, 3টের পরে না, তাই +3 করলাম, মানে ওদিকে গেলে প্লাস করব, উল্টো দিকে আসলে মাইনাস করব, এভাবে আমরা চিহ্ন করতে করতে এগোবো। ঠিক আছে, এরপরে দেখো ও থেকে ও এর পরে হচ্ছে কিউ, ওর পরে কিউ মানে ওর পরে কিউ, 1, 2, তাহলে কত? দুটো প্লাস হলো না, +2 হলো। এরপরে দেখি আমরা, তারপরে দেখতে পাচ্ছি এম থেকে পি, তাহলে 1, 2, 3, তাহলে +3 হলো, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পি থেকে কি? আর, তাহলে পি থেকে আর মানে 1, 2, তাহলে +2, তার মানে কি প্যাটার্ন পাচ্ছি? +3, +2, +3, +2, তাহলে এইভাবে কি এগোতে থাকছে। তাহলে সেম টু সেম ভাবে আমরা তাহলে কি করব? এইটাকেও খেয়াল করব। এল এর পরে +3 কত? এল এর পরে +3 মানে 1, 2, 3টে, মানে ও আসার কথা, তাহলে ওকে ডাইরেক্ট লিখে নেবো, তাই ঠিক আছে, তাহলে ও আসলো। তারপর একটা জিনিস খেয়াল করতে পারছি কি, তারপর হচ্ছে এর পরে কি? এরপরে +2, এরপরে +2 মানে কি? 1, 2 মানে কি? সি আসার কথা, তাহলে ও সি চলে আসলো। এরপরে কিউ পর্যন্ত মিল আছে, আই পর্যন্ত মিল আছে, দেখো ভালো করে, এই যে এটার কথা বলছি, এই যে 3টে, ওইটা তো মিলই নেই, ওটা বাদ, এই যে
ও সি, এদের ও সি, তারপরে কিউ, কিউ সবার মধ্যে রয়েছে, আইও সবার মধ্যে রয়েছে, এক্স সবার মধ্যে আছে। তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটার জায়গায় গিয়ে একটু দেখবো, কেন অত সবকটাতে মেলানো অসম্ভব, ঠিক আছে। তাহলে পাঁচটার জায়গায় মানে কি, পাঁচটার জায়গা মানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ইউ, ইউর পরে মানে কি পাঁচের বেলা কি +3 হওয়ার কথা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা +3 হওয়ার কথা। তাহলে এই যে আমাদের ইউর পরে 3, একটা দুটো তিনটে, তিনটে মানে এক্স হওয়ার কথা, তাহলে এক্স পর্যন্ত মিল আছে, সিও মিল আছে, ভালো করে দেখো এই এক্স মিল আছে, সি মিল আছে, তো এটা তো হবে না, কেন এটা তো সেখানে এক্স নেই, এক্সের জায়গায় সি আছে, তাহলে এটা হচ্ছেই না। তাহলে এই পর্যন্ত মিল আছে, এই যে এইখানে ধরাবো, লাস্টের আগেরটা ধরা পড়বে, লাস্টের আগেরটা কি আছে, লাস্টের আগেরটা জি আছে। তাহলে +2 +3, তাহলে কত নম্বর এটা রয়েছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে +3 হওয়ার কথা। তাহলে +3 যদি করতে চাই তাহলে আমরা কি পাবো এখান থেকে, +3 মানে হচ্ছে জি এর +3, জি এর পর একটা দুটো তিনটে জে পাবো, ঠিক আছে। মানে এইখানে অ্যাকচুয়ালি না, আমরা ডাইরেক্ট এখান থেকে দেখে নিলাম, জে পাবো মানে এই অপশান সি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। এই কিন্তু একটু টাফলি করেছে, আশা করি বুঝতে পারলে, তোমাদের ডিটেলস আলোচনাও করে দিলাম। মানে সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার, সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, 24 জায়গায় সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে করবে, মিলিয়ে, এগুলো তো নর্মাল একটা জিনিস। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, 25 দাগের আমাদের সঠিক অ্যান্সার অপশান 3 হচ্ছে আমাদের 25 দাগের সঠিক অ্যান্সার। কোথায় গেল, অপশান 3 আমাদের 25 দাগের সঠিক, হ্যাডবিন। চলো দেখি, তারপরে আমাদের চলে আসবো পরেরটা। দেখো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, এক সেকেন্ড, বলছে একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রিতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার ভ্রমণ করে এবং তারপরে সে বাঁ দিকে ঘুরে গেল এবং আরও 20 কিমি দক্ষিণ দিকে ভ্রমণ করে অবশেষে পুনরায় বাম দিকে ঘুরলো এবং 35 কিমি ভ্রমণ করলে যাত্রার শুরু জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান রয়েছে। দেখি এটি নির্দিষ্ট জায়গা, মানে এগুলো করতে গেলে তো সবার প্রথমে বুঝতেই পারছো 26 দাগেরটা, যে আমাদের একটা করতে হয়, এটা নর্থ পোল, এটা সাউথ পোল মানে দক্ষিণ দিক, ইস্ট এটা ওয়েস্ট, এটা পশ্চিম দিক। প্রথমে কি বলো, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রিতা দক্ষিণ দিকে 35 কিমি গেল, এখান থেকে শুরু করলো, দক্ষিণ দিকে কত গেল 35 গেল, ঠিক আছে, দক্ষিণ দিকে আসলো। এবার তার এদিকে আসা মানে কি, মুখটা তো এদিকে, তাহলে ডান দিকে এদিক আর বাঁ দিক তো ওদিক, তাই আরও 20 কিমি ভ্রমণ করলো, কোন দিকে, ও আচ্ছা, এবং তারপরে সে বাঁ দিকে ঘুরে গেল এবং আরও 20 কিমি গেল, তাহলে বাঁ দিক তো ওদিক, কেন ওদিকে মুখ মানে কি বাঁ দিক ওদিক, তাহলে 20 কিমি এদিকে আসলো, আসার পরে অবশেষে পুনরায় বাদিকে, মানে বাদিক মানে কি মুখ যদি ওদিক তাহলে বাদিক ওদিক, ডান দিকে দিক, তাহলে বাদিকে গেল এবং 35 কিমি ভ্রমণ করলো, এখান থেকে আবার 35 কিমি, মানে এটা যেহেতু 35 তাহলে এইটুকুই তো যাবে না, এইটুকু কত 35 কিমি গেল গিয়ে। এবারটা গেল যাত্রা শুরু জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান, এই যে যাত্রা শুরু করেছিল তার কোন দিকে আছে, এদিকে রয়েছে না, তাহলে এদিক মানে কি পূর্ব দিক, তাহলে কোন দিকে আছে পূর্ব দিক। যদি বলতো কত দূরে আছে, তখন এইটার দূরত্ব আর এটার দূরত্ব সেম হয়ে যেত, এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হতো, তাহলে 20 কিলোমিটার ওই যাত্রার শুরু থেকে 20 কিলোমিটার দূরে সে কিন্তু এখন বর্তমানে আছে, ঠিক আছে, যেটা কিনা পূর্ব দিকে আছে। পূর্ব দিক মানে আমাদের এখানে এই অপশানটাও কিন্তু সঠিক অ্যান্সার, এই যে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি ডিটেলসে বলে দিলাম, অসুবিধাও নেই। চলো পরবর্তী প্রশ্ন 27 দাগের সঠিক অ্যান্সার কি, অপশান সি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো 28 দাগেরটা, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি, টেরাবাইট মানে এটা, ঠিক আছে। এইবার আমরা অঙ্কে আবার চলে আসবো। 29 দাগেরটা, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট মানে 6 ফুট হয়, মানে ছোট, আমাদের কি আমরা কি করি, কোনো নকশাতে ছোট জিনিস আঁকি এবং সেটাকে আমরা কাউন্ট করি কি বড় অঙ্কেতে, অর্থাৎ এই যেরকমটা এখানে বলেছে 0.06 ইঞ্চিটা যেটুকু মাপলো সেটা কাউন্ট করে দিল 6 ফুটের দূরত্বের সমান হয়, তবে 76 ফুট দূরত্বের অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে। ইজি, ওই যে ঐকিক নিয়ম করলে হয়ে গেল, ব্যাপারটা কিছুই না। এই যে মনে করো এরকম আমরা খাতা পেনে নোট করি কি ছোট ছোট আকারে, ধরো 0.4 এইটুকু নকশা, এইটুকু মনে করো 0.4, এইটা অরিজিনাল যে ভ্যালুটা, মানে এটা রেশিও ভ্যালু বলতে পারি, যে আমরা অনুপাত সমানুপাতে বলি না, এরকম 6 ফুটের, ঠিক আছে,
যেমন এটা 6 ফুটের, তাহলে আমরা এই ছোটোটাকে কাউন্ট করছি, এই 6 ফুটেরটাকে কাউন্ট করছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমাদের 0.4 কি ইঞ্চি, এই ইঞ্চিটা আমাদের কত কত ফুটের কাউন্ট করলো, আমাদের 6 ফুটের কাউন্ট করলো। তবে বলছে যে 76 ফুটেরটা ওই নকশার ম্যাপে কতটা ইঞ্চি হবে সেটাই আমাদের চাই। সিম্পল ওয়েতে আমরা করবো ঐকিক নিয়ম। 6 যদি এটা হয় 76 কত হবে, মানে 0.4 76-এর বেশি হবে, মানে 76 বাই কত 6। কী করতে পারছি, এখান থেকে কিছুই করবো না, নর্মালি পয়েন্ট তুলে কি নিচে আমরা এখানে নিচে 0 গুণ 110 দিয়ে দিলেও হয়ে গেল, একই তো ব্যাপার না, নিচের সংখ্যা 2 দিয়ে কাটলে কত 3 হয়, আর 2 দিয়ে কাটলে কত 2 হয়। 76 দুগুণে কত হয়, 6 দুগুণে 12, 2 হাতের হলো কত 1, 7 দুগুণে 14, 1 কত 15, আর এদিকে 3 10 কত 30, তাহলে ভাগ করে দিলেই তো হয়ে গেল। 5 বাদ দিলে কত 150, 5 বাদ দিলে 150, মানে 2 পড়ে থাকছে, পয়েন্ট দিলাম 0 আনলাম, ওই সামথিং কত আবার সেরকম 0 আনতে হবে, মানে 0 দিয়ে একটা 0 আনতে হবে, 3 6 18, 3 3 6, 6 বাদ দিলে 3 6 কত 18, 3 6 18, মানে 0 2 এরকম আসবে, মানে এক কথায় 5-এর 5 পয়েন্ট সামথিং, তাই অপশানে একটাই আছে, মানে 5 পয়েন্ট সামথিং 5.1 দিয়ে দিয়েছে এখানে, পাশের পরে পয়েন্টের পরে সামথিং বেড়ে গেল, তার মানে এটা দিয়ে ওরা ছেড়ে দিয়েছে এত ইঞ্চি, ঠিক আছে 5.1, মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনুযায়ী যে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। চলো দেখি এরপরের প্রশ্নটা, তাড়াহুড়ো করছি না, কারণ তাড়াহুড়ো করতে গেলে ভিডিও ভালো হয় না, উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক আছে। দেখো দুটি কোথায়, হ্যাঁ ঠিক আছে, দুটি কি বলছে কোথায়, 1 সেকেন্ড উপরে তুলে নিই, সবথেকে বেটার হবে। দুটি তোলার জন্য ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসলো যাতে সীমা রানীর বাঁদিকে একবারে করি, হ্যাঁ সবথেকে ভালো হবে এটা, একটা বেঞ্চি, ঠিক আছে বেঞ্চ, এবার তার মধ্যে ছবি তোলার জন্য 5 জন বালিকা বসলো, এমনভাবে বসলো যাতে সীমাটা, এই যে সীমাকে এস দিলাম, হ্যাঁ সীমা রানীর বাঁদিকে, সবার মুখ এদিকে রাখছি, ঠিক আছে সবার মুখ ওদিকে, তার মানে ডান দিক ওদিক বাঁদিকে দিক, ডান দিকে দিক বাঁদিকে দিক, এটা বাঁদিক এটা কি ডান দিক লিখে দিলাম যাতে অসুবিধা না হয় তোমার। রানীর বাঁদিকে, রানীর কি বাঁদিকেই তাহলে হলো, ভালো কথা। এবং বিন্দুর ডান দিকে, তাহলে কি সীমা খুব সাবধান, বিন্দুর কি ডান দিকে, তাহলে সীমা বলছে না যাতে সীমা রানীর তো বাঁদিকে এবং বিন্দুর ডান দিকে থাকে, বিন্দুর ডান দিকে, বিতে বিন্দু দিলাম, ডান দিকে থাকে সীমা, ক্লিয়ার হয়ে গেল, বুঝিয়ে দিচ্ছে ওইভাবে। কিন্তু মেরি যেন রানীর ডান দিকে থাকে, মেরি যেন রানীর ডান দিকে থাকে, হয়ে গেল, লিখে ফেললাম। রীতা থাকবে, আচ্ছা এখানে কিন্তু খেয়াল করলে হবে, এটা কিন্তু রানী, হ্যাঁ এটা কিন্তু রানী। আরেকটা হচ্ছে গিয়ে বলছে রীতা আরেকজন, রীতা থাকবে রানী ও মেরির মাঝে, এই যে আরেকটা এর নামও দিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রীতা, তাই না, হ্যাঁ রীতা, এর নাম হচ্ছে রীতা, এটা গোল রীতা, তাহলে হচ্ছে তাহলে রীতা হয়ে গেল। তাহলে রীতা কি করছে, রানী ও মেরির মাঝে থাকবে, বলছে রীতার লাস্টে যেটা চাইছে, রীতার অব্যবহৃত ডান দিকে কে বসেছে, মানে এক কথায় রীতার ডান দিকে কে বসে, এই রীতার ডান দিকে কে বসে আছে, মেরি না, মেরি, তাহলে মেরি কোথায় গেল, মেরি, এই যে মেরি আমাদের সঠিক অ্যান্সার, সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার হলো। এইভাবে কিন্তু আমরা কি করব, আমাদের সঠিক অ্যান্সারটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, এখানে নিম্নলিখিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে হয়, এটা সবাই জানো, এটা আমরা সবাই ন্যাশনাল আমরা জানি যে স্বামী বিবেকানন্দজি, কোথায় বাবা হচ্ছে না কেন, স্বামী বিবেকানন্দ। তারপরে আমরা চলে আসবো এখানে 2011 জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাতটা কত ছিল, ঠিকই বলে দেওয়া আছে এখানে অ্যান্সারটা যে 940, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে এটাই যে 940 জন মহিলা আর 1000 জন পুরুষ, মানে 1000 জন প্রতি 1000 জন পুরুষের কতজন, 940 জন হচ্ছে মহিলা, মানে মহিলার সংখ্যা কিন্তু কম, ঠিক আছে। চলো এরপর আমরা দেখব
সঠিক শব্দ মেলান। সঠিক কারেন্ট কি? কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার হয়। হ্যাঁ, 1 সেকেন্ড। কারেন্ট কি হয়? অ্যাম্পিয়ার হয়। যে এটা একটু ভুল দেওয়া ছিল এখানে। তো কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্ট কি? অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স কি? 2 এর হচ্ছে 1 ওহম। ঠিক আছে। পাওয়ার 3 এর কি? 4। 3 এর 4 মানে ওয়াট, ওয়াট। তো টেম্পারেচার কি? কেলভিন। এই এককগুলো মিলাতে হবে, আর কিছু না। মেন কথা হচ্ছে ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো দেখি পরেরটা। পরেরটা যেটা দেওয়া আছে, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? সেটাকে উপরের সবাই হন। ঠিক আছে। অ্যাটর্নি জেনারেলও হন, কম্পোর্টার অ্যান্ড অডিটর জেনারেলও হন, রাজ্যের রাজ্যপালও হন। ঠিক আছে। চলে আসবো পরের অঙ্কটা। প্রথম 5টি কি বলছে? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। দেখো 5টি, তাই না? তাহলে এগুলি আমরা কি জানি যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা বর্গের গড় মানে কি? যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3, যেহেতু অল্প রয়েছে তাদের করেই দিয়ে দিই, প্লাস আমাদের কত 5 স্কোয়ার, কত 5টা না? 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় চাইছে। তাহলে এগুলো বর্গ করব, যোগ করব, অনেকটা সমস্যা না? যদি এরকম না দিয়ে আরও বড় সংখ্যা দিত, মনে করো এরকম 100, হ্যাঁ 100 স্কোয়ার, তার মানে এই যে এতগুলো করতে করতে আমরা যোগ করতে হলে তো পরীক্ষা তো সেখানে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে এর উপায় কি? এর উপায় হচ্ছে একটাই, শেষতম সংখ্যা কি? n ধরবে, শেষতম সংখ্যা n। তাহলে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই কত? 6, বাই কত? 6। বোঝা গেল? তবে আমরা একটা জিনিস বুঝে নিতে পারলাম যে এই সূত্রের মাধ্যমে এই যে যোগফলটা বেরিয়ে আসবে, এই যে যোগফলটা বেরিয়ে আসবে। তারপরে যতগুলো সংখ্যা সেগুলো দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। তাহলে n মানে শেষতম সংখ্যা মানে কি? 5। 5 মানে এটা n এর ভ্যালু কত? 5। 5 আর 1 কত? 5 গুণ 5 আর 1 6 গুণ 5 দুগুণে 10 আর 1 কত? 11। নিচে কি 6 সূত্র অনুযায়ী কটা সংখ্যা ভাগ করব? 5টা সংখ্যা না? তবেই তো গড় বেরোবে, না তো গড় বেরোবে কি করে? তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই দুটো সেম কেটে গেল, তাহলে 11 পড়ে গেলো। তাহলে গড় কত? 11 করে পড়ে যাচ্ছে, এর কিছুই না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 11, আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ কি দেখতে পাচ্ছ? এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখান থেকে। দেখো এখানটা কি বলছে যে আমাদের বলে দেওয়া আছে কি যে দুটি স্টেশনে, এক সেকেন্ড, দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার জন্য 16 দিন সম্পূর্ণ করে। আচ্ছা দেখো 36 কি বলছে? দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পূর্ণ করে এবং বি ওই কাজ 12 দিনে সম্পূর্ণ করে। সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করে। সি একা ওই কাজটি কত দিনে কমপ্লিট করবে? এটা আমাদের চাইছে। কিছুই না, 36 আমরা যদি ক্লিয়ারলি করি, 36 যদি আমরা ঠিকভাবে করি তাহলে বেশি সময়ই লাগবে না। দুটি স্টেশনতে এ কাজ করে কত দিনে? টোটাল কাজটা 16 দিনে করে ফেলে। বি এই কাজটা কত দিনে করে? 12 দিনে করে ফেলে। আচ্ছা সবাই মিলে যদি করে, বি সি এর সাহায্য নিয়ে সবাই মিলে যদি করে, বলছে না সি এর সাহায্য নিয়ে তারা মানে কি সবাই মিলেমিশে ওই কাজটি 4 দিনে করে, 4 দিনে করে। তাহলে লসও কত হতে পারে? এখানে 48 হবে, তাই না? 48 হলো। তার মানে কি হচ্ছে? আমরা এগুলো ছোটোবেলা থেকে করছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রত্যেককে বলে রাখছি, তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্ট ক্লিয়ার যে ভিডিওগুলো করে রাখা আছে, পাটিগণিতের 14 থেকে 15টা চ্যাপ্টার সেগুলো কমপ্লিট করা আছে, বীজগণিতে প্রত্যেকটা ক্লিয়ার করা আছে, পরিমিতেরও কিছু অধ্যায় করানো আছে। তোমরা যদি ওই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও একবার দেখে নাও, তাহলে তারপরে একটা যে কোনো বই কিনবে, যেরকম বইয়ের ভিডিও বানানো আছে সুবীর দাসের যে ছায়া প্রকাশনের বইটা, তোমাদেরকে বলেও দিলাম, ওই বইটা কিনে প্র্যাকটিস করো, তোমাদের একটা অঙ্ক বাদবে না। তোমরা নিজেরাও একবার করে দেখো, আমি যেটা বলছি সমস্তটা মিলবে। তাহলে চলো আমরা এখান থেকে দেখছি। এবার আমরা যেটা বলার সেটা হচ্ছে কি যে 3 × কত? 48। এটা আমাদের কত? এটা আমাদের কত? 4। 4 বারং কত? 48। আর এটা কত হয়? 4 বারং কত? 48, 12। মানে ভাগ ভাগ করে আমরা বসালাম, আর কোনো কাজই নেই। তাহলে দেখে নিতে পারলাম কি দুজনে, এই যে এ আর বি দুজনে কত? 7টা করে কাজ করে ফেলে না?
7টা করে কাজ করে ফেলে। এটা তো সিঙ্গেল হিসেবে জানতেই পারছি, কিন্তু সবাই মিলেমিশে কটা করতে পারছে? 12টা করতে পারছে। তাহলে তার মধ্যে থেকে এ বি এরটা বাদ দিলে কি সি এরটা বেরোবে, যেটা কিনা 5টা করে কাজ করতে পারে, তাই না? বলছে একা সি একা কোথায় গেল বাবা, সি একা ওই কাজটা কতদিন করবে? ওই কাজটা মানে কি টোটাল কাজের ভ্যালু এটা 48, তাহলে 48 তো টোটাল কাজের ভ্যালু কত? 5টা করে যদি করে তাহলে 5 নং কত? 45, 3 পড়ে থাকে, তাহলে 3 কত? 5, তাহলে 9 পূর্ণ 3/5 কি হবে আমাদের সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে কোনটা, যে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো এই হলো ব্যাপার। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে নিলাম। এবার পরবর্তী প্রশ্ন 37 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখো পরবর্তী প্রশ্ন, এখানে যেটা বলে দেওয়া আছে যে নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল কেন? এটা ভূমিক্ষয় রোধ করতে, হ্যাঁ, মানে ওই যে গাছ লাগানো যে প্রজেক্টটা সবুজায়ন, এটা হয়েছিল কি ভূমিক্ষয় রোধ করতে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চলে আসবো। দেখো এখানে কি বলে দেওয়া আছে, যদি একজন শ্রমিক, 1 সেকেন্ড, এটা নিয়ে সবথেকে বেটার, যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজনে একসঙ্গে কাজ শুরু করে 300 বক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগাবে, এটা আমাদের বের করতে হবে। চলো আমরা এটাকে মুছে নিই, সবথেকে বেটার হবে। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যদি একজন শ্রমিক 2 মিনিট, তাই না, 39 দাগেরটা, 30 কত 9 দাগেরটা, যদি একজন শ্রমিক কি বলছে প্রতি 2 মিনিটে কি করছে 15টি বাক্স প্যাক করতে পারছে, তাহলে এক মিনিটে কত? তাহলে 15 ভাগ কত 2 করে দিলে হয়ে গেল, তাই না? এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে কটা 15টি বাক্স প্যাক করতে পারছে, তাহলে ভাগ করলেই কত? 3 দিয়ে ভাগ করলে কত? 5টা করে করতে পারছে। তাহলে এই যে দুজন মানে কি করছে, দুজনে একসাথে কটা প্যাক করতে পারছে, তাহলে নর্মালি আমরা যোগ করে দিলে হয়ে গেল, প্লাস কত 5, তাহলে 5 গুণ 10 আর 5 কত 25, তাহলে 25 কত 2, দুজনে মিলেমিশে একবারে করছে। তাহলে বলছে তবে দুজনে একসাথে কাজ করলে 300টা বাক্স প্যাক করতে কত সময় হবে? 300টা দুজনে করতে হবে, যে 25 কত 2টা করে করতে পারছে না, তাহলে 2 চলে গেল 3 তলায়, তাই না? আর 25 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 4 12, সরি 2 চলে গেল, এখানে 2 তো এই 2টাতে গেল 2 না, আমি 3 লিখছি কেন? তাহলে 3 4 কত 12, কারণ প্রতি 100তে 4 করে 25 দিয়ে কাটলে, তাহলে 3 4 12, 12 পেলাম, 12 দুগুণে কত 24 পেলাম আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 24 মানে কি ওই যে দেখতে পাচ্ছ সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, 40 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 41 দাগের সঠিক অ্যান্সার অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে 42 দাগের সঠিক অ্যান্সার অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানে লবণ সত্যাগ্রহ আন্দোলন এ মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল? সরোজিনী নাইডু। চলো তারপরে আমরা চলে আসব আমাদের 43 দাগেরটা কি বলছে দেখো, 1 সেকেন্ড, যে 15 টাকা ও 20 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের 2 রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রণ করলে প্রতি কিগ্রা 16 টাকা মানে 16.5 টাকা মূল্যের মিশ্রণ পাবে? কিছুই না, মিশ্রণের অঙ্ক তোমাদেরকে করিয়ে রেখেছি, ওখানে গিয়ে দেখবে, একদম সহজ লাগবে এগুলো, একদম এটা তো সহজই টাইপের অঙ্ক। 43 দাগেরটা কি বলছে, 15 টাকা কিনলো এক প্রকার, আরেক প্রকার কিনলো 20 টাকা, আরেক প্রকার কত 20 টাকা কিনলো, মিলিয়ে মিশিয়ে কত টাকা বানিয়ে দিল? 16 টাকা 50 পয়সা বানিয়ে দিল। তাহলে অনুপাতটা কি অনুপাতে মিশিয়েছিল? এটার সাথে এটা ম্যানেজ করে এখানে বসাতে হয়, জানো? তাহলে 16.5 টাকার থেকে 15 টাকা গেল কত? 1.5 টাকা থাকে, 1.5 টাকা থাকে। আর 20 টাকা থেকে যদি 16.5 টাকা বাদ দিয়ে দাও, তাহলে ওদিকে 3 টাকা 3.5 টাকা, কত 3.5 টাকা থাকে। তাহলে পয়েন্ট সেম জায়গায় উঠে গেল, 5 দিয়ে কাটলে 7 হয়, 5 দিয়ে কাটলে 3 5 15 হয়, তাহলে 7:3 হলো আমাদের সঠিক অ্যান্সার। মানে আমরা দেখতে পাবো এখান থেকে 7:3, মানে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো 44 দাগের সঠিক অ্যান্সারটা আমরা দেখবো। 44 দাগের সঠিক অ্যান্সার অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 45 দাগের সঠিক অ্যান্সার কি? কটকটি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? যে অবশ্যই জানো
আমাদের কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, নদিয়ার উপর দিয়ে গেছে, মানে নদিয়া জেলা কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, শহরের উপর দিয়ে। আচ্ছা, তারপরে আমরা 46 জায়গায় সঠিক অ্যান্সারটাকে দেখব। 46 জায়গাটা কী রয়েছে, 4 × 6 = 46, মানে কিছুই না, এক্সের ভ্যালু কি রুটের মধ্যে 12² 12 বলছি কেন 15, এই যে 15² মানে কি 225 না, একবারে করে দিই 225 মাইনাস কত 12² 144, তাহলে 225 এক করে দিলাম মাইনাস কত 12 × 144, 12 × 144, তাহলে এখান থেকে 1 আসলো আর এখান থেকে 6 আর 2 কত 8, মাইনাস মানে 81 আসছে, তাহলে রুটের মধ্যে কি আসলো, রুটের মধ্যে 81 আসলো। তাহলে রুটের থেকে বেরিয়ে মানে বর্গমূল বের করবো, তাই না, বর্গমূল করবো 9 নং কত 81, তাহলে এক্স এর ভ্যালু কত 9 বেরোলো। কিন্তু দেখো এক্স স্কোয়ারের ভ্যালু চাইছে, স্কোয়ারের চাইছে, তাহলে এটাকে স্কোয়ার বানাবো, তাহলে 9 নং কত হয় 81 হয়। তো এই হচ্ছে ব্যাপার, এক্স স্কোয়ারের ভ্যালু কত 81 আসলো, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? 40 জায়গায় সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি আমাদের, মানে উইথ আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে রামানুজ ছিলেন একজন বিখ্যাত কি গণিতবিদ, কি ছিল গণিতবিদ ছিল। তারপরে চলে আসবো আমরা 49 দাগেরটা। 49 দাগে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, একদম সিম্পল অঙ্ক আমাদের 49, একটা আয়তক্ষেত্র কি আমাদের কি হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি হতেই হবে। ঠিক আছে, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ, আর এই বিপরীত বাহুগুলি কি হয় সমান হয়, বিপরীত বাহুগুলি সমান হয়। আচ্ছা, যেটা বলছে সেটা করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, তাহলে এটা যা তার 4 গুণ, এটা 4x, এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয়, তবে তার ক্ষেত্রফল কত আমাদের এটা বের করতে। 40 সেমি পরিসীমা, মানে এই পরিসীমা মানে সবকটা, এই যে পরিসীমা, সীমারেখা যেটা পরিসীমা কি, তাহলে এটা 4x মানে কি এটাও 4x, এটা x মানে কি এটাও x, তার মানে টোটালটা কি পরিসীমা 4 × 4 = 8, 9 × 10, তাহলে কি 10x এর ভ্যালু কত, অরিজিনাল ভ্যালু 40, এটা কাটলে কত x এর ভ্যালু কত আমরা পাচ্ছি 4, এটুকু বুঝে গেলে। এবার বলছে কি তবে তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি আমরা জানি, আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি এটা আর এটা গুণ, তাহলে এটার ভ্যালু কত পেলাম বলো তো, এটার ভ্যালু কত, x এর ভ্যালু x মানে 4, তাই না, আর 4x মানে 4 এর সাথে x, এটা কি গুণ সম্পর্ক, তাহলে 4 এটা x এর ভ্যালু তো 4, 4 × 4 কত 16 না, 4 × 4 = 16, তাহলে এই দুটোর গুণ করে দিলে তো হয়ে গেল, তাহলে 4 × 16 কত 64, 4 × 16 কত 64 বর্গ, আমাদের যদি সেমিতে থাকে তাহলে সেমি, তাহলে বর্গ সেমি মানে দেখতেই পাচ্ছ যেটা কিনা আমাদের ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। একদম সিম্পল হয়তো বুঝতেই পারছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল হয়। দেখ এসে ডিকশনারি সাজানো, ঠিক আছে, মানে প্রথম ওয়ার্ড যেটা সেটা আগে রাখবে, দ্বিতীয় ওয়ার্ড যেটা সেটা তোমরা এখানে দেখেই বুঝতে পারবে কীরকম। দেখো এ সবার তো ডাব্লু আছে, ঠিক আছে, তারপরে সংখ্যা ও ওটা হবে না, আর তারপরে এইচ, এই দেখো এইচের দেখো এইচের যে পরে কেউ নেই, মানে এইচের আগে কেউ নেই, তাহলে এইচ মানে 3 দাগের অপশান ফার্স্টে কি আছে, এই দেখো সি অপশান, তাহলে 3 ছাড়া কেউ নেই এখানে অপশানে, মানে একদম সহজ করে দিয়েছে জিনিসটাকে, তাহলে তো আমরা বাঁচতেই যাবো না, আর সাথে সাথে আমরা কী করবো, সি অপশানটা আমরা সঠিক অ্যান্সার বানিয়ে দেবো। ঠিক আছে, অপশান তো একদম মানে কি বলবো, ফাঁকা মাঠে গোল দেওয়া যেটা বলে। চলো নেক্সট আমরা দেখবো পরের দাগেরটা কী রয়েছে। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনককে, ডক্টর ভার্গিস কুরিয়ান, মানে 51 দাগের বি। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছর মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করলেন, মানে 45,000 টাকা দেবে, সেটা আর কি তাদের মধ্যে ডিসিশন হলো। যদি ওই অর্থের এত অংশ 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থা এবং অবশিষ্টাংশ অর্থের 2/3 অংশ পুলিশ দপ্তরের জন্য ব্যয় হয়, তবে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য মহানাগরিক কত, মানে পৌরসভা আর কি, ঠিক আছে, কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল সেটা আমাদের বের করতে হবে, মানে লাস্টে টিকে কত ছিল সেই টাকা আমার বের করে দিলে হয়ে গেল। দেখো এটা একদম শর্টকাট টেকনিকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে এত পেশালভাবে অঙ্ক করা যাবে না। 52 দাগেরটা, টোটাল টাকা আমাদের কত লিখবো, এই টাকা তারা দেবে ভেবেছে 45,000 টাকা দেবে, তার মধ্যে যেটা কিনা 1/4 অংশ স্বাস্থ্য ব্যবস্থায় দিয়ে দিল, তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় দিয়ে দিল কত টাকা, 1/4 টাকা, তাহলে 5-এর মধ্যে
5-এর মধ্যে, এই যে 5-এর মধ্যে 1 টাকা তো দিয়েই দিল, তাহলে পড়ে রইল কত? 5-এর মধ্যে এখনো 4 টাকা পড়ে রইল না? এইটুকুলো ক্লিয়ারলি বুঝো। তাহলে যেটা চলে গেল 5-এর মধ্যে 1 চলে গেল, সেটা যাকগে, যা খুশি হয়ে গেল গেল, কিন্তু 5-এর মধ্যে 4 তো আছে, যে 4টা অবশিষ্ট কার মধ্যে, এর মধ্যে থেকে এখনো আছে, সেটাকে আমরা কি করব? রেখে দেব আমাদের ক্যালকুলেশনে। আচ্ছা গেল। এবার কি হচ্ছে? অবশিষ্ট অর্থের, এইবার যে অবশিষ্ট তো টিকে আছে না, 5-এর মধ্যে 4 তো অবশিষ্টের, তাহলে অবশিষ্টকে আমি কি করছি? টিকিয়ে রাখলাম। অর্থের 2, এই যে 2/3 অংশ, মানে 3-এর মধ্যে 2 অংশটা পুলিশ দপ্তরকে ব্যয় করো। তাহলে 3-এর মধ্যে এখনো 1 অংশটা অবশিষ্ট আছে না, এগুলো বুঝতে হবে। তাহলে 3-এর মধ্যে আমি অবশিষ্টটাকে রাখছি, 3-এর মধ্যে 1 টাকা যে অবশিষ্ট সেটাকে টিকিয়ে রাখলাম। হ্যাঁ ভাই হয়। এবং অগ্নি নির্বাপক দপ্তরের জন্য মানে ব্যয় হওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটাই তো দেবে কি আরেকজন, যেটা কিনা লাস্টে টিকে থাকছে, অগ্নি নির্বাপন দপ্তরের জন্য মহানাগরিক মানে পৌরসভা কত অর্থ বরাদ্দ করে। তাহলে বুঝেই গেলে এটা কি পুলিশকে দেওয়া হয়ে, পুলিশকে দিয়ে টিয়ে কত টিকলো, তাহলে টোটাল টাকা এটা, তার মধ্যে টিকলো এত টাকা, স্বাস্থ্য দপ্তরকে দিও যেটা টিকলো, তার মধ্যে থেকে পুলিশকে দিল এই অংশ, মানে কিছু অংশ দেওয়ার মানে কত? 3-এর 2 অংশ দেওয়ার পরে 3-এর 1 অংশ পড়ে থাকছে, তাহলে যেইটুকু পড়ে থাকছে সেটাই তো লাস্টের জন পাবে না। তাহলে 3-5 কত? 15 দিয়ে আমরা যদি 45কে ভাগ করি, 3-15 45, তাহলে 3-4 কত? 12, 3-4 12 আর 3টে শূন্য, 1 2 3টে শূন্য, মানে এই টাকা কে পাচ্ছে? যে লাস্টে টিকে রইল। মানে অর্থাৎ আমাদের যে কোথায় গেল? অগ্নি নির্বাপন দপ্তর কিন্তু পেয়ে গেল এইটা। ঠিক আছে, তো একদম ইজিলি আমরা এইভাবে কিন্তু অঙ্ক বের করে নিয়ে আসবো, যেটা কিন্তু ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো এরপরে 53 দাগেরটা অপশান 4, আমাদের অপশান 4 কোথায় গেল? হ্যাঁ, অপশান 4 কিন্তু আমাদের 53 দাগের সঠিক অ্যান্সার। NSS এর পুরো নাম কি? বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ঠিক আছে, তারপরে 55 দাগেরটা দেখো, 55 দাগেরটা আমার সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রা এত অনুপাতে রয়েছে, যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রা কতগুলো আছে? দেখো এটাও সিম্পল, একদম সিম্পলভাবে করে নিতে পারবে, কিছুই না। 55 দাগেরটা, হ্যাঁ, আমরা 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা লিখলাম, তাহলে আমাদের কাউন্ট করতে সুবিধা হলো, আর কিছু না। 25 পয়সা কতগুলিতে 1 টাকা হয়? তাহলে 1/4 জানো, ওগুলো 1/10 হয় আর 1/20 হয়। কারণ তো বুঝতেই পারছো, 25কে 100 দিয়ে ভাঙালেই তো টাকাতে ট্রান্সফার হবে না, সেম টু সেমভাবে এই 10 পয়সাকে 100 দিয়ে ভাগ করলেই তো টাকায় ট্রান্সফার হবে না, আর সেম টু সেমভাবে 5কে 100 পয়সা দিয়ে ভাগ করলে ওখানে 100 পয়সা 1 টাকা হয়, তার জন্য 100 দিয়ে আমরা ভাগ করছি পয়সা। সেই হিসাবে বুঝতে পারছো, এই যে কাটা করলে 20 আসবে, 1/20 আসবে, সেমভাবে বুঝতে পারছো আশা করি। এবার সেই রেশিওগুলি দিয়ে কী করবে? গুণ করে দেবে প্রত্যেকে, 1 2 3, তাহলে 1 এদিকে 2, এটা 3। তাহলে দেখবে আমার রাউন্ড ফিগার আনতে হবে, তাহলে দেখো রাউন্ড ফিগার আনতে গেলে সবার দেখো 20 লসাগু, তাহলে 20 দিয়ে প্রত্যেককে কী করবে? দেবে, গুণ করে দেবে, প্রত্যেককে গুণ করে দিলাম। কাটলে কত? 5 হয়, 0 0 কাটলে 2 দ্বিগুণে কত? 4 হয়, তাহলে এখান থেকে 4 পেলাম, এখান থেকে তো 5 পেয়েই রইলাম, এখানে 20 আউট গেল, 3 পড়ে থাকে, তাহলে এখান থেকে কত? 3 পেলাম। তাহলে সবাই মিলে এসে কত হচ্ছে? 9 আর 3 কত? 12, সবাই মিলে কত? 12। তার মধ্যে থেকে এই যে 5 পয়সার হিসাবটা চাইছে না, 5 পয়সা মানে কত? 3, আর টোটাল আমাদের কত টাকা? এখানে 30 টাকা, তাহলে 30 টাকার মধ্যে কত? কিন্তু 5 পয়সা কতগুলিতে আমাদের 1 টাকা তৈরি হয়? 20টাতে না, তাই কী করবো? 20 দিয়ে গুণ করবো। তাহলে এবার আমরা কাটাকুটি খেলা খেলি, এখান থেকে আমরা যদি কাটি, যে কি করে কাটবো, কি করে, যে এটা কাটলে কত? 4 হয়, 4 দিয়ে এটা কাটলে কত হয়? 5 হয়, 3 5 কত? 15 হয়, মানে একটা শূন্য, মানে 150 হয়। তাহলে 150 পিস কিন্তু কী ছিল? 5 টাকার কয়েন ছিল, 150 পিস কী ছিল? 5 টাকার কয়েন ছিল। এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো বের করবে। ঠিক আছে, তাহলে সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার? এই সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। কোথায় গেল? এবার 56 দাগের সঠিক অ্যান্সার অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, 56 দাগের। তারপর 57 দাগেরটা কি বলেছে? যে নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে কি 57 দাগের আমাদের সঠিক অ্যান্সার কি? 57 দাগের সঠিক অ্যান্সার
দেখো 57 দাগের সঠিক অ্যান্সার অপশান এ, মানে কলম্বিয়া। হ্যাঁ, তারপর আমরা চলে আসবো 58 দাগেরটা। বলছে দেখো এখানে যেটা লাস্ট এখানে প্রশ্নটা দেওয়া আছে, যদি দুটি সংখ্যার যোগফল কত আমাদের 10 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান হয়, তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। চলো আমরা সেটাই করব। এখানে সম্ভবত আমাদের লাস্ট অঙ্কটা টিকে আছে। চলো এখানটা মুছে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে যেমনটা বলে দেওয়া আছে যে আমরা দেখছি দুটি সংখ্যার যোগফল, তাহলে x প্লাস ওয়াই কত দাগেরটা 58 দাগ, x প্লাস ওয়াই কত আমাদের 10। বলছে প্রথম সংখ্যাটি, এই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 যোগফলের সমান হয়। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি কি 2y দ্বিগুণ এবং 6-এর সমান হয়। আচ্ছা, প্লাস 6 যোগফলের সমান হয়, 6 যোগফলের সমান হয়, এইটা বুঝে নিতে হবে ঠিক মতন করে। বলছে প্রথম সংখ্যাটা, এই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, এই যে দ্বিতীয় সংখ্যার এবং দ্বিতীয় সংখ্যার, আচ্ছা এক সেকেন্ড আবার পড়ছি। প্রথম সংখ্যাটি, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এই যে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করলাম 2y করলাম এবং 6-এর যোগফলের সমান, মানে 6 যোগ করলে যা হবে সেটার সমান হবে এটা, বোঝা গেল। আচ্ছা, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যা মানে সেটা পরে দেখা যাবে, আগে তো ক্যালকুলেশন করি। তাহলে কি উপায়, যে এটাকে যদি আমি এদিকে টেনে আনি, মানে কি x মাইনাস 2y, কেন প্লাসটা এদিকে আসলে মাইনাস হবে, ইকুয়াল টু কত 6। এবার এটাকে বসিয়ে দিই নিচে, এটাকে নিচে বসিয়ে দিই, তাহলে x প্লাস কত শুধু y ইকুয়াল টু কত 10। তাহলে সুবিধা হচ্ছে কি মাইনাস করলাম, এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে x রইল না এখানে। মাইনাস যদি করি তাহলে মাইনাসে মাইনাসে কি এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এইখানে 2y এখানে 3y, তাহলে মাইনাস এখানে 2 এখানে 1 3y মাইনাস y, তাহলে এখানে মাইনাস হলে 6টার থেকে 10টা গেলে কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে কত থাকছে এখানে 4 থাকছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এই 3 চলে গেল কি নিচে জানো ওগুলো, তাহলে 3 চলে গেল, মানে y এর ভ্যালু কত পেলাম, y এর ভ্যালু পেলাম 4/3 পেলাম। লাস্টে কি চাইছে, বলছে তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল। আচ্ছা, তাহলে একটা তো পেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম, এবার x এর ভ্যালু তো পেতে হবে। তাহলে y এর এই যে y এর জায়গায়, ভিডিও দেখছো অসুবিধা নেই, y এর জায়গায় আমরা কি এটা লিখবো 4/3, তাহলে এটা তো এদিকে এসে মাইনাস হবে না, তাহলে মাইনাস 4/3 হবে, কেটে দিলাম। 30-এর থেকে আমরা যদি 4 বাদ দিই কত 26 হয়, 26/3 কার ভ্যালু পেলাম বলো তো, এটা হচ্ছে এই x এর ভ্যালু পেলাম, বুঝতে পারলে আশা করি। তবে বলছে যে এবার তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে, মানে দুটো সংখ্যা বিয়োগ করা আর কিছুই, মানে x মাইনাস ওয়াই বিয়োগ করা কাজ, মানে কি x এর ভ্যালু কত এটা পেলাম, মানে 26/3 মাইনাস ওয়াই এর ভ্যালু তো আগেই পেয়েছিলাম 4/3, 4/3 3 তো লসাগু কমন, এটা অসুবিধা নেই। তাহলে দুটো সেম জিনিস যদি লসাগু তাহলে মাইনাস করে দিলে হয়ে যায়, 26-এর থেকে 4 গেলে কত থাকে 22 থাকে, তাই না। তাহলে 3 দিয়ে 22কে ভাগ করলে কত 7 বারে হয় 21, 1 পড়ে থাকে, তাহলে 1/3, মানে 7 × 1/3 আমার হচ্ছে কি অ্যান্সার আছে কোথাও, দেখো থাকতে তো হবে এই যে মানে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো বুঝতে পারলে ব্যাপারটা, এইভাবে করে ফেলবে এটা। এবার আমরা চলে আসব যে পরের প্রশ্নটা, যেটা কিনা 59 দাগেরটা, সঠিক অ্যান্সার অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। লাস্টের প্রশ্নটা কি বলছে, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি ছিল, গতিমান এক্সপ্রেস ছিল, কিন্তু এখন বর্তমানে বন্দে ভারত, এখন বর্তমানে কি বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আছে। তো নতুনগুলো জেনে নেবে, এটা তো সেই
তখন 2015 সালের সেট, একটু তো পুরনো থাকবে জিনিসগুলো। এখন বর্তমানে কি সেটা শিখে নিতে হচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা সম্পূর্ণ আলোচনা করে দিলাম তোমাদেরকে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে পাটিগণিতের অল চ্যাপ্টার, তারপরে বীজগণিতের অল চ্যাপ্টার, পরিমিতির অল চ্যাপ্টার না হলেও কিছু চ্যাপ্টার ক্লিয়ার করানো আছে। প্লাস এছাড়াও প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো তোমাদের ডাব্লিউবিপিতে, কেপিতে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু করিয়ে রাখানো আছে। প্লাস এর আগের একটা ভিডিও করানো আছে 2013 সালেরটা, 2013 সালের আগের দিন কমপ্লিট করে রেখেছি। ওটা অবশ্যই ভালো করে যদি দেখে না থাকো দেখো। তোমাদের যেটা কিনা বললাম, প্রিভিয়াস ইয়ার শিখলেই তো তোমরা ভালো করে রেজাল্টটুকু বানাতে পারবে না। প্রিভিয়াস ইয়ারই সবথেকে বড় বিভীষণ তোমার কোনো যুদ্ধে জেতার জন্য। কেন ইনফরমেশান গ্যাদারিং করে দেবে উনি, কেন ওই টাইপটা দেখে দেখেই তো বুঝতে পারবে যে হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো এই পরীক্ষাগুলোতে আসে। তো যাই হোক, ব্যাপারটা বুঝতে পারলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি এই রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আরও একটা মক টেস্ট নিয়ে।